আমার স্বামীর নতুন শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, আর কি কপাল আমার। এই সমস্ত রান্নার দায়িত্ব পড়েছে আমারই উপর। সোজা রান্নাঘরে যেতেই ফুপু শাশুড়ি মুখ ঘুরিয়ে আমায় দেখে বললেন, কি রে আচল, আজ কিন্তু সব রান্না তোকেই করতে হবে। নাহিদ নিজে বলে গেছে তোকে রাখতে। আমি মনে মনে একটু হাসলাম, এ আর নতুন কি কথা, রোজ তো এই রান্নাঘরের হাঁড়ি পাতিল সামলানো আমারই একার কাজ। ফুপু পানির চিবড়ে একপাশে সরিয়ে মুখ পাকিয়ে বললেন, না আজ তোর একার হাতেই সব সামলাতে হবে। তবে তোর হাতের রান্না যে চমৎকার হয় সেটা অস্বীকার করার কোনো জো নেই। অস্বীকার করবই বা কি করে, পাড়াগাঁয়ের মেয়েরা কাজ কাম ভালোই শেখে। আজ অনেক অতিথি আসবে, সবার জন্য একা হাতে রান্নাটা চড়িয়ে দেই। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কয়জন মানুষ আসবে ফুপু? ওদের বাড়ি থেকে আসবে জন দশেক, ছোট বাচ্চা কাচ্চা ধরিনি, ওরা আর কতই বা খাবে। আর আমাদের বাড়ির মানুষজন মিলিয়ে এই ধর 20-30 জনের রান্না, পারবি তো একা সামলাতে? তেমন তো আয়োজন হয়নি, আমরাই তো। আমি হালকা নিঃশ্বাস ফেলে বললাম, দিব্যি পারবো ফুপু, আপনি চিন্তা করবেন না। উনি তাচ্ছিলের একটা হাসি হেসে বললেন, জানতাম তো তুই পারবি, গ্রামের মেয়েরা তো এসবই অভ্যস্ত। কথাটা উনি স্পষ্ট তাচ্ছিল্য করে বললেন, অবশ্য ভুল কিছু বলেননি, ছোটবেলা থেকেই তো এরকমই কথা শুনে আসছি। কিছুক্ষণ পর মিনতি মাসি ট্রেতে চায়ের কাপ আর নাস্তার প্লেট নিয়ে সবাইকে বুঝিয়ে দিয়ে গজগজ করতে করতে রান্নাঘরে ফিরল। আমি জিজ্ঞেস করলাম, কি গো মাসি, এত সকালে মেজাজ কেন বিগড়ে আছে? মিনতি মাসি মুখ হাড়ি করে বলল, রাখবো না, তোর শাশুড়ি দিদি যেন আসমানের চাঁদ পাইছে, নতুন বউরে নিয়ে বাপরে বাপ কি যে ঢং শুরু করছে, চোখে দেখা যায় না। মিনতি মাসির কথায় যা বোঝার আমি বুঝে নিলাম, আর কথা বাড়ালাম না। মাসিকে তাগাদা দিলাম তাড়াতাড়ি সবজি আর কাটাকুটিগুলো সেরে ফেলার জন্য। মেনু বিশাল, চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছ ভাজা, রুই কাতলা কালিয়া, গরুর মাংস, মুরগির রোস্ট, আর শেষ পাতে টমেটোর চাটনি আর সালাদ। সব একাই সামলাতে হবে, একাই বানাতে হবে। বাড়িতে আজ মানুষ অনেক, কিন্তু এই বিশাল রান্নাঘরের আয়োজনে সাহায্য করতে একজন মানুষও এগিয়ে এলো না। কার মনে একবারের জন্য প্রশ্ন জাগলো না, মাত্র 2 জন মানুষ এত কাজ কিভাবে সামলাবে? অবশ্য ফুপু তো বলেই গেছেন আমি নাকি এসবই অভ্যস্ত। পুকুর পাড়ে মাছ ধুতে গেছে মিনতি মাসি। এই বাড়িটা বিশাল বড়, সামনে ঢোকার মুখে একটা বড় গেট, আর গেটটা পেরোলেই সুন্দর ফুলের বাগান, আর বাড়ির পেছনের দিকে আছে একটা বড় পুকুর। অবশ্য ওদিকে তেমন কেউ একটা যায় না, পুকুরটা ফাঁকা আর সুবিধাজনক বলেই মিনতি মাসি ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য ওখানে গেল। মাঝে মধ্যে সংসারের কাপড় কাচতে আমি ওখানে যাই। এত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, এত সুযোগ সুবিধা আর প্রাচুর্য দেখেই তো আমার বাবা অন্ধের মতো রাজি হয়ে গিয়েছিলেন। একবারও ভেবে দেখেননি তার গ্রামে সাধারণ সহজ সরল কালো মেয়েটা এই জাঁকজমকপূর্ণ সংসারে কি করে টিকবে। এই ধনীর পরিবেশের সাথে তো কোনো দিক দিয়েই সে মানানসই নয় বলেই তো আজ এই দশা। আমি ততক্ষণে চুলায় পোলাও চড়িয়ে দিয়ে একপাশে মাংস কষাতে শুরু করেছি। ঠিক তখনই হন্তদন্ত হয়ে রান্নাঘরে এসে ঢুকলো নাহিদ। এদিক ওদিক কিছু একটা খুঁজছিল সে। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কিছু খুঁজছো? শুনে খিটখিটে গলায় বলল, তোমাকে কেন বলতে হবে, চুপচাপ থাকো আর নিজের কাছে মনোযোগ দাও। আমি ফিরতি বললাম, আমি তো চুপচাপই আছি। হ্যাঁ তাই থাকো, না হলে তো ভালো করেই জানো পরিণাম কি হবে। নাহিদ তাক ঘেটে কিসমিসের প্যাকেটটা পেয়ে সেটা হাতে নিয়ে চলে যেতে পারতো, কিন্তু দরজার কাছে গিয়েও এবার ঘুরে দাঁড়ালো। আর শুনো, খবরদার ড্রয়িং রুমের দিকে ভুলেও পা বাড়াবে না। নতুন বউ ওখানে বসে আছে, আমি চাই না তোমার এই কুৎসিত চেহারা ওর সামনে যাক। আর তুমি ওকে ভুলভাল কিছু বুঝিয়ে ওর মন খারাপ করো। এতক্ষণ সহ্য করলেও এবার আর থাকতে পারলাম না। একটা তীব্র রাগ গলার কাছে দলা পাকিয়ে এলো। চোখে চোখ রেখে বলেই ফেললাম, আমি যদি ভুলভাল কিছু বোঝাতামই তবে আমাকে ঘরে রেখে তুমি দ্বিতীয় বিয়েটা করতে পারতে না নাহিদ। কথাটা যেন নাহিদের পুরুষত্ব অহংকারে চাবুকের মতো গিয়ে লাগলো। তার চোখের দৃষ্টি মুহূর্তে হিংস্র হয়ে উঠল। এক লাফে আমার কাছে এগিয়ে এসে শক্ত হাতে আমার গাল দুটো চেপে ধরলো। গালের চামড়ায় হাতের আঙ্গুলগুলো বসে গেল তীব্র যন্ত্রণায়। দাঁতে দাঁত চেপে গড়গড় করে বলল, কি বললি তুই? তোর কথার ভয়ে আমি বিয়ে করতে পারবো না? কে তুই শুনি? আমার কি লাগিস তুই? দেখতে সুন্দর আমি, এত ভালো চাকরি করি, মোটা অঙ্কের বেতন পাই, এত বড় বাড়ি গাড়ি টাকা আছে আমার। তোর মতো কুৎসিত অশিক্ষিত আর অভাবী ঘরের না আমি। কথা বলার সময় ভেবেচিন্তে বলবি। বলতে বলতে গাল দুটো এক ঝটকায় ঠেলে সরিয়ে দিল সে। ঝাঁকুনিতে আমার মাথাটা গিয়ে পাশের শক্ত দেয়ালে ঠুকে গেল, কিন্তু নাহিদ পেছনে ফিরেও তাকালো না। দম্ভ ভরে ঘটঘট করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমি দেয়াল ধরে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। গালের ভেতরটায় দাঁতের আঘাতে কেটে গিয়ে রক্তের নুনা স্বাদ পেলাম, কিন্তু সেই যন্ত্রণার চেয়েও বুকের ভেতরে জমে থাকা ক্ষোভ ঘৃণা আজ অনেক বেশি জোরালো হয়ে উঠল। আমার শ্বশুরমশাই ইকবাল হাসান ব্যবসার কাজে গিয়েছেন নারায়ণগঞ্জে। ওনাদের কাপড়ের বিশাল বড় ব্যবসা, সেটা সামলাতেই মাসখানেক হলো তিনি ওখানে গিয়ে আটকে পড়েছেন। কিন্তু রান্নাঘরের কাজ করতে করতে ফুপু শাশুড়ির মুখে শুনেছিলাম আম্মা নাকি নাহিদের এই দ্বিতীয় বিয়েতে শ্বশুরমশাইয়ের সম্পূর্ণ মত আছে বলে সবাইকে জানিয়েছেন। কথাটা শোনার পর থেকেই আমার মাথায় কিছুতেই ঢুকছে না, উনি কিভাবে রাজি হলেন? এই বাড়িতে মিনতি মাসির পর যদি একমাত্র কেউ আমার উপর কোনো অন্যায় হতে না দিতেন,
আমায় নিজের মেয়ের মতো স্নেহ করতেন, তবে তিনি ছিলেন এই মানুষটি। চোখের সামনে সব কেমন এক লহমায় বদলে গেল। নাহিদের নিষেধ ভুলে একটা অজানা টানে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি চারপাশে কেমন নিঝুম। কিছুক্ষণ আগে কোলাহল আর মানুষের আনাগোনা যেন এক নিমিষে উধাও হয়ে গেছে। ঘরের কেউ নেই, সবাই গেল কই। বিশাল ড্রয়িং রুমের মাঝখানে নরম সোফায় একা বসে আছে নতুন বউ। হাতে লাল রেশমি চুড়িগুলো নড়াচড়া করতে করতে সে কিসের যেন অপেক্ষা করছে। তার মুখে সুবিন্যস্ত নিশ্চিন্ত ভঙ্গিমা আমাকে মনে করিয়ে দিল এই রাজ্যের নতুন রানীর আগমন ঘটে গেছে। নাহিদের সেই হুমকির কথা মনে পড়তেই আর ড্রয়িং রুমে দাঁড়ালাম না, সোজা রান্নাঘরে চলে আসলাম। কষানো মাংসটাতে মেপে ঝোল দিয়ে ঢেকে দিলাম ফোটার জন্য। তারপর বাটিটা পেতে সালাদ কাটার জন্য শসা আর টমেটো নিয়ে বসলাম। এই বাড়িতে কত রকমের ছুরি, কত কিছু আছে, আমি এখনো সেগুলোতে অভ্যস্ত না বলে কত টিটকিরি যে শুনেছি। সালাদের টুকরো কাটতে কাটতে মনে মনে ভাবলাম, একেবারে পাকাপাকি ভাবে তো আর বাবার বাড়িতে ফিরে গিয়ে উঠতে পারবো না। সেখানকার দরজাও তো আমার জন্য বন্ধ। কিন্তু আজ যখন বাড়িতে অতিথি আর মানুষের এত ভিড়, এই ফাঁকে বাবা মাকে একটু চোখের দেখা দেখে আসি না কেন? এই অপমান অবহেলা আর সহ্য করার মতো না, একটা সীমা আছে তো। ঠিক তখনই হালকা নুপুরের ঝংকার কানে এলো। মাথা তুলে তাকাতেই দেখি রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছে নতুন বউ। আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম, তারপর চুপচাপ নিজের কাজে নজর ফেরালাম। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এসে ঠিক আমার গা ঘেঁষে দাঁড়ালো। আমি বটি থেকে হাত তুলে একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, কিছু বলবে? মেয়েটা হালকা হেসে বলল, হ্যাঁ বলবো, আপনি শুনবেন। আমি অবাক চোখে থাকলাম। কি? মেয়েটা গলার কণ্ঠটা আরো কোমল করে বলল, খুব তেষ্টা পেয়েছে গো বুবু, আগে একটুখানি পানি দাও তো। বুবু শব্দটা কানে আসতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কত সহজ, কত মায়ে ভরা একটা ডাক। এক নিমিষে যেন মনটাকে এক অদ্ভুত মোহে আচ্ছন্ন করে ফেললো। কতদিন পর কেউ আমাকে এত আপন করে ডাকলো, অথচ পরক্ষণে মনে পড়ে গেল নির্মম বাস্তবতা। এই মেয়েটি তো এখন আমার সব কেড়ে নেওয়ার মূল কারণ। আমার সংসারের উপর, আমার স্বামীর উপর ভাগ বসাতে আসা সতীন তো এই মায়াবী মুখটাই। অথচ তার চোখে নিষ্পাপ চাহনি আর মিষ্টি ডাকের সামনে আমার জমে থাকা সব বিষাদ যেন এক মুহূর্তের জন্য থমকে গেল।